আসসালামু আলাইকুম। আগরওয়াজ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? অনলাইন ক্লাসে, আগরওয়াজ বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আর মনোযোগ সহকারে নিশ্চয়ই পড়াশোনা করছো আর অনলাইন ক্লাসগুলো দেখছো। কারণ করোনা মহামারীর মধ্যে আর তো কিছু সম্ভব হচ্ছে না। নর্মালি আমরা তো ক্লাসে যেতে পারছি না, ক্লাসে গেলে হয়তো এতদিনে তোমাদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হতো, কথা হতো, হয়তো তোমাদের সাথে কারোর সাথে হয়তো দেখা হয়েছে, জুনে যাদের সাথে ক্লাস হয়েছিল একদিন দেখা হয়েছিল, কিন্তু সবসময় তা হচ্ছে না। তো যাই হোক, আমরা অনলাইনে এখন আমরা ঠিকমতো পড়াশোনা করার চেষ্টা করবো। তোমার ক্লাসগুলো দেখবে মনোযোগ সহকারে, তাহলে বুঝতে পারবো অনেক কিছু। আচ্ছা, তো আজকে আমাদের পাঠের যে বিষয় সেটা বাংলাদেশ বিশ্ব পরিচয়। বাংলাদেশ বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় তোমরা নিশ্চয়ই এতদিন পড়েছো। আমরা তারপর আবার একটু বিষয়ের প্রয়োজন আছে, তাই যাচ্ছি আমাদের মুক্তিযুদ্ধ এই বিষয়টা নিয়ে। বা এটা একটু তার আগে দিয়ে একটু আমার হাতে আমি তোমাদের কিছু দেখাতে যাচ্ছি, সেটা একটু দেখে নাও। এটা কি আমরা সবাই জানি, আমাদের একটা জাতীয় পতাকা আছে, সেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম একটু আগে। আচ্ছা, তো আমাদের এই বাংলাদেশ সবসময় কি এভাবে স্বাধীন ছিল? আমরা যেভাবে এখন কথা বলতে পারছি, নিজের মনে ভাব স্বাধীনভাবে প্রকাশ করতে পারছি, সেভাবে স্বাধীন ছিল সবসময়? ছিল না, ঠিক আছে? তো কাদের অধীনে ছিলাম আমরা? প্রথমে ছিলাম ইংরেজদের অধীনে। ইংরেজরা আমাদেরকে প্রায় 200 বছরের মতো শাসন করেছে, শোষণ করেছে। কত বছরের মতো? প্রায় 200 বছরের মতো। আর আমরা ওদের কাছ থেকে মুক্তি লাভ করেছি 1947 সালে। 1947 সালে যখন ব্রিটিশরা যখন ভারতীয় উপমহাদেশ ছেড়ে চলে গিয়েছিল, তখন এই ভারতীয় উপমহাদেশের ভূখণ্ডে দুটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়েছিল, একটি ভারত এবং অন্যটি পাকিস্তান। পাকিস্তানের আবার দুটি অংশ ছিল, একটি পূর্ব অংশ আর একটি পশ্চিম অংশ, ঠিক আছে? আর পূর্ব পাকিস্তান, যেটা আমরা এখন বর্তমানে বাংলাদেশ বলে থাকি, আমাদের বাংলাদেশ, পূর্ব পাকিস্তান ছিল, সেটা পূর্ব পাকিস্তান হচ্ছে আমাদের পূর্ব পাকিস্তানের পূর্ব অংশ, আর পশ্চিম অংশ হচ্ছে যে পাকিস্তানের মূল ভূখণ্ড, যেটা এখন বর্তমানে পাকিস্তান। তারপর আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাই, দেখো পুরো এটা যদি হয় ভারতীয় মানচিত্র, এটা যদি হয় ভারতীয় মানচিত্র, তাহলে দেখো এইটা হচ্ছে, দেখো তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ মেয়েরা, এটা যদি হয় ভারত, এটা আমাদের বাংলাদেশ, ঠিক আছে? বা পূর্ব পাকিস্তান, তখনকার সময় পূর্ব পাকিস্তান, এখন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। তো এটা হচ্ছে পাকিস্তানের পূর্ব অংশ, পাকিস্তানের পূর্ব অংশ। আর পাকিস্তানের পশ্চিম অংশ কোথায়? এইখানে, পশ্চিম পাকিস্তান, ঠিক আছে? তাহলে চিন্তা করে দেখো, এটা একটা ভূখণ্ড, এটা একটা স্বাধীন ভূখণ্ড, যেখানে দেখো পাকিস্তানের একটা অংশ পূর্ব অংশ এখানে আর আরেকটা অংশ এইখানে, বুঝতে পারছো কি বলছি? আর এই দুটো অংশের মধ্যে কোনো বিষয়ে মিল না, শুধুমাত্র একটা বিষয় ছাড়া তেমন কোনো বিষয় ওদের মধ্যে মিল ছিল না। আর এটা হচ্ছে ভারত, তোমরা দেখতে পাচ্ছ, দেখো তাইলে একটা স্বাধীন রাষ্ট্র, তার পূর্ব অংশ হচ্ছে এখানে আর একটা অংশ হচ্ছে এখানে, আর এই দুটো অংশের মধ্যে দেখো ব্যবধান প্রায় 1200 মাইলের ব্যবধান। দুটো অংশের মধ্যে প্রায় 1200 মাইলের ব্যবধান বিশিষ্ট একটা ভূখণ্ডে আমরা একসঙ্গে ছিলাম, ঠিক আছে? আর এই দুটো অংশের মধ্যে শুধুমাত্র একটা বিষয় ছাড়া আর তেমন কোনো বিষয় বুঝি না, সেটা ছিল কি? শুধু ধর্ম, ইসলাম ধর্ম। ওরাও মুসলিম, আমরাও মুসলিম। এই অংশ, এটার উপর ভিত্তি করে দেখা যাচ্ছে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হয়েছিল 1947 সালে, ঠিক আছে মেয়েরা? আমরা বুঝতে পেরেছি। এরপর এই পাকিস্তানিদের আন্ডারে আমরা ছিলাম কত বছর? এরা প্রায় 24 বছর, 24 ইয়ার্স। ওরা আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে, শাসনের নামে নানা রকম বৈষম্য সৃষ্টি করেছে, আমরা সব মেনে নিয়েছি। মাঝে মাঝে যখন দেখেছি যে ওরা আমাদেরকে এমন শোষণ করছে যেটা মেনে নেওয়া যায় না, তখন দেখা যাচ্ছে প্রতিবাদ করেছে। সেরকম কিছু প্রতিবাদের ঘটনা আমি তোমাদেরকে বলবো। যেমন এটা তো আমি মুছে ফেলতে পারি, তাই না?
যেমন পশ্চিম পাকিস্তানিরা যখন আমাদের পূর্ব অঞ্চলের উপর নানা রকম বিষয়ে বৈষম্য সৃষ্টি করেছিল, তখন আমরা দেখা যায় নানা রকম বিষয়ে বৈষম্য সৃষ্টি করেছিল। তার প্রথম বৈষম্য হচ্ছে যে আমাদের উপর, আমাদের ভাষার উপর ওরা প্রথম আঘাত নিয়েছিল। আর প্রথম ভাষার উপরে যখন ওরা আঘাত নিয়েছিল তখন আমরা একটি আন্দোলন করেছিলাম, সেটির নাম হচ্ছে 52 সালের ভাষা আন্দোলন। তারপর 52 সালের ভাষা আন্দোলন করেছিলাম বলেই আজকে আমি বাংলায় কথা বলছি, তুমিও বাংলায় কথা বলছো। আমার কথা বলতে তোমরা সুন্দর করে বুঝতে পারছো। আমি মায়ের ভাষা ত্যাগ করে অন্য বিদেশি কোনো ভাষাকে নতুন করে মুখস্থ করতে হচ্ছে না, শিখতে হচ্ছে না। তাহলে এই ভাষা আন্দোলনটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটার কারণে আজকে আমি স্বাধীন। ঠিক আছে? আর ভাষা আন্দোলন যদি না হতো তাহলে আজকে স্বাধীন বাংলাদেশ হতো কিনা সন্দেহ আছে। তাই ভাষা আন্দোলন 1952 সালের ভাষা আন্দোলন আমাদের স্বাধীনতা, 1971 সালের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি 1952 সালের ভাষা আন্দোলন হয়েছিল, সেটার একটা ইম্পর্টেন্ট দিন আমরা সবসময় উদযাপন করি, যেটা আমরা সবাই জানি না? সেটা হচ্ছে কি, কোন দিন? 21শে ফেব্রুয়ারি, শহীদ দিবস হিসেবে। শহীদ দিবস হিসেবে আমরা প্রতি বছর পালন করি এবং শহীদ মিনারে যাই, খালি পায়ে হেঁটে হেঁটে শহীদ মিনারে গিয়ে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গানটা গাইতে গাইতে শহীদ মিনারে গিয়ে কি করি, পুষ্পস্তবক অর্পণ করি, ফুল দিয়ে থাকি। আর আমাদের ওই ভাষা শহীদদের যারা প্রাণ দিয়েছেন, তাদের সুমহান আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা সুন্দর করে বাংলায় কথা বলতে পারছি, তুমি বলতে পারছো, আমি বলতে পারছি। তো ওদেরকে স্মরণ করার জন্যই আমরা কি করি, এই দিবসটাকে পালন করি, 21শে ফেব্রুয়ারি দিবসটাকে পালন করি হিসেবে। আবার এখন তো সারা বিশ্ববাসী পালন করছে। 1999 সালে 17 নভেম্বর ইউনেস্কো যখন ঘোষণা দিয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমাদের 21শে ফেব্রুয়ারিকে, তখন থেকে আমরা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে পালন করি। এটাও আমরা জানি কিনা? ঠিক আছে? তাহলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি বা আমাদের 52 সালের ভাষা আন্দোলন অনেক গুরুত্বপূর্ণ আমাদের জন্য। আচ্ছা, তারপরে আসি আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা আমাদের বাঙালি জাতির জীবনে, সেটা হচ্ছে 1966 সালের 6 দফা। আমরা পাকিস্তানিদের কাছে আমাদের 1966 সালে ওরা যখন আমাদের উপর নানা বিষয়ে আমাদের উপর নানা রকম বৈষম্য সৃষ্টি করছিল, তখন আমরা তাদের কাছে আমাদের 6টা দাবি নিয়ে ওদের কাছে উপস্থাপন করেছিলাম লাহোরে বিরোধী একটা সম্মেলনে। আমরা 1966 সালে আমাদের প্রতিনিধি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 6টা দাবি, 6 দফা দাবি নিয়ে ওদের কাছে উত্থাপন করেছিল সেদিন। কিন্তু সেদিন আমাদের এই দাবিগুলো পড়া বিচ্ছিন্নতাবাদী কর্মসূচি করে উড়িয়ে দিয়েছিল এবং সেগুলো মেনে নেয়। আর এরপরে কি করেছিল, নানা রকম ষড়যন্ত্রের পথ অবলম্বন করেছিল। কি করেছে, আমাদের যারা নেতৃত্বধারী প্রতিনিধি যারা ছিলেন, আমাদের নেত্রী যারা ছিলেন, নেতা বা প্রতিনিধি শ্রেণীর প্রগতিশীল রাজনীতিবিদ যারা ছিলেন, তাদের নামে ওরা কি করেছিল, নানা রকম ভাবে ওদেরকে হয়রানি করার চেষ্টা করেছিল, বন্দী করেছিল। আমরা সেরকম একটা মামলার কথা জানি, সেটা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। এরকম একটা মামলা দায়ের করেছিল আমাদের প্রতিনিধিদের প্রতি। আর এই মামলা যাতে তুলে নেয় সেজন্য আমরা একটা গণ আন্দোলন তুলেছিলাম। সেটা হচ্ছে 1969 সালের গণ অভ্যুত্থান বা গণ আন্দোলন। এরপরে এই গণ আন্দোলনের মুখে যখন সরকার টিকে থাকতে পারছিল না, জনগণের মনে অনেক রোষ, জনগণ অনেক ক্ষোভে আছে, যখন সরকার বুঝতে পারলো আইয়ুব সরকার, তখন বাধ্য হয়েছিল নিজের পদত্যাগ করতে। পদত্যাগ করে আইয়ুব সরকারের ওই জায়গায় এসেছিল ইয়াহিয়া খান, ক্ষমতা এসেছিল সেই দিনে। আর ইয়াহিয়া খান ক্ষমতা এসে যখন দেখলেন যে বাঙালির মনে প্রচন্ড রোষ ক্ষেপে আছে, যে কোনো সময় ফুটে উঠতে পারে, ঠিক আছে, বাস্ট হতে পারে, তখন দেখা যাচ্ছে যে এই সরকার ইয়াহিয়া খান ও বাধ্য হয়ে একরকম ঘোষণা করলেন যে 1970 সালে একটা নির্বাচন দিবেন। আর 1970 সালে বাধ্য হয়ে এই নির্বাচন পুরো পাকিস্তান জন্মের পর থেকে পাকিস্তানের ইতিহাসে প্রথম সাধারণ নির্বাচন হিসেবে ঘোষণা করলেন যে 1970 সালে একটা সাধারণ নির্বাচনের আয়োজন করবেন। আর 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যা, আমাদের প্রতিনিধিত্বশীল দল হিসেবে আওয়ামী লীগ সেদিন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল, কিন্তু ক্ষমতাসীন পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী তাদের ক্ষমতা আসতে দেয় না। বাঙালির হাতে ক্ষমতা তারা দিতে চায়নি, তাদের মনে ভয় ছিল।
তারপর এরপরে আসি নির্বাচনে। ওরা তো আমাদেরকে সাধারণ নির্বাচনে আমরা জিতে যাওয়ার পরও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পরও ওরা আমাদের হাতে ক্ষমতা অর্পণ করেনি। অর্পণ না করে ওরা কি করলো, নানা রকম চক্রান্ত, নানা রকম ষড়যন্ত্রের পথ বেছে নিল। আর সেরকম একটা ষড়যন্ত্রের প্রতিফলন হিসেবে আমরা দেখতে পাই 1971 সালের 25শে মার্চ কাল রাত্রে, যেটা আমরা সবাই জানি, শুনে থাকি, যেটাকে পরবর্তীতে বাংলাদেশ সরকার পরবর্তীতে কাল রাত্রি গণহত্যা দিবস হিসেবে ঘোষণা করেছে। স্টপ জেনোসাইড শুনেছি আমরা, জয়রানের মুভি ফিল্ম যেটা চলচ্চিত্র বানিয়েছিলেন, এইটাকে উপর অবলম্বন করে বানানো হয়েছিল। আচ্ছা, তারপর অপারেশন সার্চ লাইট, মানে খুঁজে খুঁজে বাঙালিদেরকে নিধন করা। এই 1971 সালের 25শে মার্চ কাল রাত্রে সেই কাজটাই করেছিল পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী। ইয়াহিয়া খানের নির্দেশে সেদিন এই ঘটনা ঘটেছিল, ওরা এই গণহত্যা চালিয়েছিল। আর রাও ফরমান আলী আর টিকা খান এইটার নকশা তৈরি করেছিলেন। ঠিক আছে, ইয়াহিয়া খান আর ভুট্টো এটা নির্দেশ দিয়ে সেদিনই ঢাকা ত্যাগ করেছিলেন 25শে মার্চ কাল রাত্রে চলে গিয়েছিলেন। এবং আমাদের 25শে মার্চ উনি ঢাকা ত্যাগ করেছিলেন এবং গণহত্যা সাধারণ মানুষদেরকে, নিরীহ মানুষদেরকে ধরে ধরে হত্যা করা হয়েছিল, সেটা বাঙালিদের নিধন করা হয়েছিল 25শে মার্চ রাতে। এরপর 26শে মার্চ 1971 সালের আরেকটি গুরুত্বপূর্ণ ইভেন্টস, আমাদের গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে 26শে মার্চ। 25শে মার্চ রাতে যখন গণহত্যা চলছিল, তখন রাত 12টার পরে দেখা যাচ্ছে যে 1:30 মিনিটে রাত 12টার পরে যখন দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু দেওয়া করা হয়েছে কাল রাত্রির পরে, 25শে মার্চ কাল রাত্রির পরে, কাল রাত্রিতে রাত 12টার পরে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পশ্চিম পাকিস্তানি শাসন গোষ্ঠী যখন বন্দী করেছিল, উনি বন্দী দশায় যাওয়ার আগেই উনি কি করেছিলেন, 26শে মার্চ প্রথম প্রহরে বন্দী হওয়ার আগে উনি কি করেছিলেন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আর যদিও স্বাধীনতা ঘোষণাটা ছিল ইংরেজিতে, আর ওটার বাংলাটার প্রথম কথাটা এরকম ছিল, ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হলে বাংলাদেশ সাথে এই ধরনের কথাগুলো তোমরা দেখতে পাবে উপরে ক্লাসে যখন দেখবে তখন দেখবে। আচ্ছা, 26শে মার্চ তাহলে স্বাধীনতা ঘোষণা হয়েছে। আর এই জন্য দেখা যাচ্ছে যে 26শে মার্চকে আমরা আমাদের একটা জাতীয় দিবস হিসেবে পালন করে থাকি। 26শে মার্চ আমাদের কি দিবস আমরা জানি, আমাদের স্বাধীনতা দিবস। এই দিন আমাদের স্বাধীনতা ঘোষণা করা হয়েছে। ঠিক আছে, আর এই স্বাধীনতা ঘোষণাটি, বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণাটি, এটা দেখা যাচ্ছে চট্টগ্রামের কালুঘাট বিদ্যালয়ের থেকে ঘোষণা করা হয়েছে। ইপিআর ট্রান্সমিটার থেকে টেলিগ্রাম টেলিপ্রিন্টারের মাধ্যমে এগুলো প্রচারিত করার ব্যবস্থা করা হয়েছিল। তাহলে আমরা স্বাধীনতা দিবস সম্পর্কে আমরা জেনেছি। ঠিক আছে, তাহলে 26শে মার্চ তাহলে কেন গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের জন্য, কেন গুরুত্বপূর্ণ একটি ঘটনা আমরা জানলাম। তাহলে বাংলাদেশের স্বাধীনতা পেয়েছিল গুরুত্বপূর্ণ কয়েকটি ঘটনার সম্পর্কে আজকে এখন আমরা জানলাম। এরপর এই 26শে মার্চের পরবর্তী মার্চ থেকে স্বাধীনতা ঘোষণা, স্বাধীনতার ঘোষণার পর থেকে শুরু হয়ে গেল দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আর এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলেছিল আমরা জানি কথাই ডিসেম্বর, তারপর আমরা 16 ডিসেম্বরের দিন কি করেছি, চূড়ান্ত বিজয় লাভ করেছি। তাহলে আমরা আসি মার্চের পরে, আমরা এরপরে এপ্রিল মাসে চলে যাই। আচ্ছা, এপ্রিলে কি হয়েছে দেখো, 1971 সালের এপ্রিলে এপ্রিল আমাদের স্বাধীনতা ঘোষণা হয়েছে আমরা জানি 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা হয়েছে। তখন থেকে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি, প্রশিক্ষণ নিয়ে যে যার জায়গা থেকে চেষ্টা করেছি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার, যার মতো করে সবাই যার মতো করে আন্দোলনে অংশ নিয়েছে। এবং আর এটাকে আন্দোলনটাকে আরো বেশি করে ত্বরান্বিত করার জন্য তখনকার সময় 1970 সালের একটা সাধারণ নির্বাচনের কথা আমরা শুনেছি। 1970 সালের জাতীয় আর সাধারণ নির্বাচনের জাতীয় আর প্রাদেশিক পরিষদের যে প্রতিনিধিরা আমাদের যেসব প্রতিনিধিদেরকে আমরা নির্বাচিত করেছিলাম, সেই সব প্রতিনিধিদেরকে নিয়ে 1971 সালের 10 এপ্রিল তারিখে একটি সরকার গঠিত হয়েছিল। এবং এই সরকার 17 এপ্রিল তারিখে
শপথ গ্রহণ করেছিল। আবার বললাম 1970 সালে সাধারণ নির্বাচন হয়েছিল, আমরা পড়েছিলাম 1970 সালে সাধারণ নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদে যে প্রতিনিধিদেরকে আমরা নির্বাচিত করেছিলাম সেই প্রতিনিধিদেরকে নিয়ে 1977 সালের এপ্রিল মাসে 10 এপ্রিল তারিখে একটি সরকার গঠিত হয়েছিল। আর ওই সরকার 10 এপ্রিল তারিখে গঠিত হয়েছিল এবং ওই সরকার 17 এপ্রিল তারিখে শপথ গ্রহণ করেছিল। ঠিক আছে। আর এই সরকারের নাম কি আমরা তো সবাই জানতে চাইতেই পারি। এই সরকারের নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম অনুসারে এই সরকারের নাম হচ্ছে মুজিবনগর সরকার। মুজিবনগর সরকার, এটাকে আবার অস্থায়ী সরকার হিসেবেও বলা হয়, অনেকে বলে থাকে। ঠিক আছে। এই মুজিবনগর সরকার বঙ্গবন্ধুর নাম অনুসারে মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছে আমরা তো জিজ্ঞেস জানতে চাইতেই পারি। কোথায় গঠিত হয়েছে? মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকামরা এই সরকার গঠিত হয়েছিল। আর এখন ওই মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার ওই জায়গাটার এখন নাম হচ্ছে মুজিবনগর। এই সরকারের মুজিব প্রধান গঠিত হয়েছিল, এই জন্য বর্তমান ওটার নাম হচ্ছে মুজিবনগর। তোমার চাইলে কেউ দেখে আসতে পারো। ঠিক আছে। তাহলে অনেক কিছু জানতে পারবে এটা সম্পর্কে। আচ্ছা, মুজিবনগর সরকার গঠিত হয়েছে যাদেরকে নিয়ে, তাদের সম্পর্কে আমরা জানতে চাইতেই পারি। মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, প্রথমে হয়েছে রাষ্ট্রপতি কে ছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি হচ্ছেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং উনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হিসেবেও পরিচিত, ওনাকে বলা হয় মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। ঠিক আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি। এখন উনি যখন, তাহলে আমি তোমাদেরকে এটা সম্পর্কে একটা ছবি দেখাই, বঙ্গবন্ধু সম্পর্কে, ইয়ে সম্পর্কে। আচ্ছা, তোমরা দেখতে পাবে আমার কাছে, আমি কিছু ছবি রেখেছি আমার কাছে যাতে করে তোমাদের ছবিটা দেখানো যায়। বঙ্গবন্ধুর ছবিটা তোমরা সবাই জানো, উনি এখানে ভাষণ দিচ্ছেন, দেখতে পাচ্ছি আমরা সবাই বঙ্গবন্ধুকে দেখতে পাচ্ছি, ওনার সেই জ্বালানি ভাষণ দিচ্ছে। তারপর দেখো মুজিবনগর সরকারের অন্য সব প্রতিনিধি, উনি ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি। যখন বঙ্গবন্ধুকে যখন পশ্চিম পাকিস্তানের কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল তখন বঙ্গবন্ধুর হয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন সৈয়দ নজরুল ইসলাম, উপরাষ্ট্রপতি হিসেবে। ঠিক আছে, উপরাষ্ট্রপতি। তারপরে এরপর মুজিবনগর সরকারের আরেকটা পোস্টে ছিলেন তাজউদ্দিন আহমেদ, ওনার পোস্ট কি? প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক আছে। এরপর ক্যাপ্টেন এম মনসুর আলী ছিলেন অর্থমন্ত্রী। কি? অর্থমন্ত্রী মুজিবনগর সরকার। এরপর আরেকজন সেই বিশিষ্ট নেতা, আমাদের প্রতিনিধি, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন এইচ.এম. কামরুজ্জামান ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী মুজিবনগর সরকারে। তোমরা সবাই দেখতে পাচ্ছ। তাহলে এনাদেরকে আমরা আমার জাতীয় চার নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছি। আমাদের জাতীয় চার নেতা, আমাদের খবর এখানে দেখা যাচ্ছে ঢাকায়। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমরা আমাদের সম্পর্কে জেনেছি। তাহলে সৈয়দ নজরুল ইসলাম করেছিলেন। সৈয়দ নজরুল ইসলাম সম্পর্কে জানি। সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি ছিলেন যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগারে ছিলেন পশ্চিম পাকিস্তানে, তখন ওনার হয়ে সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন মুজিবনগর সরকারকে গতি ত্বরান্বিত করার জন্য। আচ্ছা, মুক্তিযুদ্ধে বিভিন্ন রকম কাজগুলো যাতে ঠিকভাবে পরিচালনা করা যায় ঠিকভাবে, সেই জন্য উনি কাজ করেছিলেন। এরপর প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদ এরপরে আছে ক্যাপ্টেন এম মনসুর আলী, আর এইচ.এম. কামরুজ্জামান। তাহলে ইনি হচ্ছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেছিলেন। তাহলে ক্যাপ্টেন এম মনসুর আলী প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দিন আহমেদ কাজ করেছিলেন, মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করার জন্য বিভিন্ন ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন। তারপর ক্যাপ্টেন এম মনসুর আলী কিন্তু অবদান রেখেছিলেন। দেখো, মুক্তিযুদ্ধের সময় অর্থ,
তারপরে দেখা যাচ্ছে যে প্রশিক্ষণ বাবদ, তারপর অস্ত্র বাবদ, বিভিন্ন রকম টাকা পয়সা অর্থ দরকার হয়েছিল, তখন এই অর্থের সংস্থান করতে হবে, সেই ব্যবস্থা করেছিলেন কে, গুরুত্বপূর্ণ দায়িত্বটা পালন করেছিলেন কে, ক্যাপ্টেন মনসুর আলী। এরপর এই ছিলেন কামরুজ্জামান, উনি কি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনি কি কাজ করেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনি আমাদের দেখা যাচ্ছে ত্রাণ ও পরিকল্পনা ত্রাণ মন্ত্রী ছিলেন উনি, কিন্তু এই ছিলেন কামরুজ্জামান। উনি কি করেছিলেন, আমাদের শরণার্থীরা যখন লাখ লাখ শরণার্থী ভারতে গিয়েছিল, পালিয়ে গিয়েছিল মুক্তিযুদ্ধের সময়, তখন দেখা যাচ্ছে যে এই লাখ লাখ শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ করা, ওদের জন্য ত্রাণের সংস্থান করা, এইসব গুরুত্বপূর্ণ কাজগুলো করেছিলেন কামরুজ্জামান। তাহলে আমাদের এই চার জাতীয় চার নেতাদের আমাদের মনে রাখা উচিত, আর আমাদের এই পোস্টগুলো সম্পর্কে আমাদের মাথায় রাখা উচিত। আমরা মনে রাখবো নিশ্চয়ই, ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর আরেকটা বিষয় তোমাদেরকে আমি দেখাই। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে ওনাদের সম্পর্কে আমরা জেনেছি, মুজিবনগর সরকার সম্পর্কে জেনেছি। মুজিবনগর সরকার কি কাজ করেছিল সেটা সম্পর্কে আমাদের জানা দরকার। মুজিবনগর সরকার কি কাজ করেছিল, মুজিবনগর সরকার আমাদের দেশের মধ্যে দেখা যাচ্ছে যাতে করে মুক্তিযুদ্ধ সঠিকভাবে পরিচালিত হয় সেই কাজ করেছিল ওনারা। আর আরেকটা কাজ করেছিল সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে বিদেশের বিভিন্ন শহরগুলোতে বিভিন্ন রকম দেখা যাচ্ছে যে হাই কমিশন করে দেখা যাচ্ছে যে অন্যান্য শহরগুলোতে, যেমন লন্ডন, দিল্লি, তারপর ভারতের দিল্লি, ভারতের কলকাতা, তারপর সুইডেনের স্টকহোমে, বিভিন্ন শহরগুলোতে যাতে করে আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে বাইরের বিশ্বের মানুষরা যাতে সঠিক তথ্য পায়, সেই ব্যবস্থা সঠিক তথ্য প্রচারের কাজগুলো কিন্তু মুজিবনগর সরকার পালন করেছিল, যাতে করে আমাদের মুক্তিযুদ্ধের গতিও ত্বরান্বিত হয়, জনমত গঠিত হয়, এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে যাতে কোনো রকম ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে না পারে বাইরের বিশ্বের মানুষের কাছে, সেই কাজটা, সেই গুরুত্বপূর্ণ দায়িত্বটা পালন করেছিল মুজিবনগর সরকার। মুজিবনগর সরকারের 12টা মন্ত্রণালয় ছিল, এবং এই মুজিবনগর সরকারকে সাহায্য করার জন্য, এই 6জন ওনাদেরকে সাহায্য করার জন্য একটা উপদেষ্টা কমিটিও ছিল। এই উপদেষ্টা কমিটিও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যদি আমরা আজকে বই নেই এত কিছু। আচ্ছা, এরপরে মুজিবনগর সরকার তাহলে কি কাজ করেছিল সেটা সম্পর্কে আমাদের জানা হয়েছে। মুজিবনগর সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে মুক্তিযুদ্ধের সরকার, এই সরকারের নেতৃত্বে সকল শ্রেণীর বাংলাদেশি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, আর যেটাকে বলা হয় গণযুদ্ধ বা গণযুদ্ধ, সবার অংশগ্রহণের প্রেক্ষিতে দেখা যাচ্ছে আজকে বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্র গঠন হয়েছে। 1978 সালে 16 ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত লাভ করার মধ্যে দিয়ে আজকে আমরা স্বাধীনভাবে থাকতে পারছি। ঠিক আছে, তাহলে যেসব ব্যক্তিত্বদের মহান আত্মত্যাগের কারণে আমরা আজকে স্বাধীনতা পেয়েছি, যাদের সুন্দর নেতৃত্বের কারণে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল, চূড়ান্ত বিজয় অর্জন করেছিল, তাদের কথা তো আমাদের মনে রাখা উচিত। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখা যাচ্ছে মুজিবনগর সরকার সম্পর্কে কিছু তোমাদেরকে অনেক কথা বলেছি। মুজিবনগর সরকার সম্পর্কে আরেকটা বিষয় তোমাদের জানা দরকার। মুজিবনগর সরকার যাতে যুদ্ধ ঠিকভাবে পরিচালিত হয় সেই জন্য দেখা যাচ্ছে যে সামরিক বাহিনী আর বেসামরিক বাহিনী নামে দুটো বাহিনী তৈরি করেছিল, প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল যারা অংশগ্রহণ করে তাদের। তারপরে দেখা যাচ্ছে যে সামরিক বেসামরিক বাহিনী, আবার এরপর দেখা যাচ্ছে পুরো দেশের মধ্যে পুরো দেশটাকে 11টা সেক্টরে ভাগ করেছিল, কতগুলো সাব সেক্টরে গঠন করেছিল, 3টি ব্রিগেড ফোর্স গঠন করেছিল। সেগুলো অবশ্য আমরা সামনের পাঠগুলোতে জানতে পারবো। আজকে আপাতত এটুকুই জানলাম, তো এটুকু মধ্যে থাকুক। মুজিবনগর সরকার সম্পর্কে আমরা যা জেনেছি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের আলোচনায়। এরপর পুরো ইয়াতে আমরা আজকে কি জানলাম সেটা আমরা একটু রিপিট করার চেষ্টা করি। ঠিক আছে, আমরা জেনেছি আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে, আমাদের যুদ্ধের সূচনা সম্পর্কে। ঠিক আছে, যুদ্ধের সূচনা কিভাবে শুরু হয়েছিল, আর প্রথমে কাদের অধীনে ছিলাম, ইংরেজির অধীনে ছিলাম, এরপরে কাদের অধীনে গিয়েছি, পাকিস্তানের অধীনে। ওরা আমাদের কত বছর শাসন করেছে, প্রায় 24 বছর, প্রায় 24টা বছর ওদের দ্বারা আমরা শোষিত হয়েছি। এরপর 24 বছর পর আমরা কিভাবে স্বাধীনতা লাভ করেছি, ওদের কাছে কিভাবে ছিনিয়ে এনেছি আমাদের স্বাধীনতা, সেটাও আমরা জেনেছি। ঠিক আছে, আর আমরা আমাদের এটা মুক্তিযুদ্ধ বলবো, কারণ আমরা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছি কিছুর জন্য, যাতে করে সব দিক থেকে আমরা ওদের সব কিছু থেকে মুক্তি, রাজনৈতিক মুক্তি বলো, অর্থনৈতিক মুক্তি বলো, সব কিছু দিক থেকে যেন আমরা মুক্তি পাই, সেই জন্য কিন্তু এই মুক্তিযুদ্ধ বলা যায়। ঠিক আছে, তারপর তাহলে আজকে আমরা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে যা যা জানলাম, এরপর আমরা দেখা যাচ্ছে যে মুক্তিযুদ্ধ ঘটনাটার পেছনে যে গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ছিল সেগুলো সম্পর্কে জেনেছি, যেমন 52 সালের ভাষা আন্দোলন,
দফার গণ অভ্যুত্থান, 6 দফা দাবিগুলো, তারপরে গণ অভ্যুত্থান 69 সালের, এরপর 70 সালের নির্বাচন সম্পর্কে জেনেছি, 71-এর 25শে মার্চ কাল রাত্রি সম্পর্কে জানলাম, যেটাকে অপারেশন সানশাইন বলা হয় সামরিক ভাষায়। এরপরে জানলাম মুক্তিযুদ্ধ হয়েছে কিভাবে, দীর্ঘ 9 মাস আমরা 26শে মার্চ স্বাধীনতা ঘোষণার পর থেকে দীর্ঘ 9 মাস আমরা তো এটাকে অনেকে বলে থাকে যে 8 মাস, ছোট যদিও ফ্র্যাকশন নাম্বার বলতে চায় না, 8 মাস 21 দিন মূলত আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল। আমি একটা আলোচনা সভায় দেখেছিলাম, এটা সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রায় 9 মাসে সেটা বলে থাকি, ভাঙা ভগ্নাংশ সংখ্যা বলা যায়। প্রায় 9 মাসের সুদীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে আমরা আজকে আমরা স্বাধীনতা লাভ করেছি 16 বছর ধরে। আমার মেয়েরা আমরা এখন স্বাধীনভাবে কথা বলছি, দেখতে পাচ্ছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছি। হয়তো আবার একসময় আমাদের সাথে আমাদের ক্লাস দেখা হবে সরাসরি ক্লাসে। তোমরা ততদিন তোমরা সবাই ভালো থাকবে, আর আমি তোমাদের জন্য দোয়া করছি যাতে ইনশাআল্লাহ আমরা আবার সামনাসামনি ক্লাসে দেখা হবে। ততদিন পর্যন্ত আমার বাসায় থাকবো, সবাই নিরাপদে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, টিচারের জন্য তোমরা দোয়া করবে, আবার যেন সামনে তোমাদের জন্য ওরকম ভালো কোনো সঞ্চয়, ভালো কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারি। আর আমিও তোমাদের জন্য দোয়া করবো যাতে করে তোমরা আমার সাথে আবার আমার সাথে দেখা হতে পারে। এবং সবাই ভালো থাকবে।